দ্য সাইলেন্ট ম্যানার, লেখনীতে ডায়না ইমরোজ লাখি, পর্ব সংখ্যা 20। ভোরের আলোটা এখনো নরম ধান ক্ষেতের ওপর কুয়াশা হালকা ঘুমট ভাবের মতো ঝুলে আছে। শিশির ভেজা বাতাসে ধানের মিষ্টি গন্ধ, দূরে কোথাও মুরগির ডাক। দিঘির পাড়ে একটি ব্যাঙ ছপাত করে লাফ দিল। সকালটা অন্য দিনের মতোই শান্ত, কিন্তু আজ গ্রামের বাতাসে অজানা এক অস্থিরতা। সুফিয়ান খুব ভোরে উঠেছে, তার চোখে লাল ঘুম আসেনি সারা রাত। বিছানায় এপাশ ওপাশ করে মাথার ভেতর একরাশ চিন্তা ঘুরছে। কাল রাতে যা ঘটেছে তা যেন তার মনের ছায়ার মতোই লেগে আছে। সে চুপচাপ কলসি থেকে জল নিয়ে মুখ ধুয়ে মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়ল খেতে। পথের ধারে মাটির গন্ধে ভারী শিশির জমে থাকায় ঘাসের ওপর পা ছাপ ফেলে পড়ে রইল। দূরে থেকে দেখা গেল বদ্রু, হাবলু, লাল মিয়া। আগে থেকে এসেছে, তিনজনে কাজে ব্যস্ত। বদ্রু সুফিয়ানকে দেখে চেঁচিয়ে উঠল, আজ আপনি মাঠে? বৌজি স্বপ্নে তাড়িয়ে দিয়েছে নাকি? সুলেমান হেসে উঠল, বলল, না রে, ফারদিনার খবর পায়নি মনে হয়, গতকাল রাতেও দেখা পায়নি। সবাই হাসে, কিন্তু সুফিয়ানের মুখে কোনো কথা নেই। গামছাটা একটু শক্ত করে কাঁধে বেঁধে নিয়ে কাজ শুরু করলো চুপচাপ, মনোযোগবিহীন ভাবে। মাটিতে কোপ বসাতে কিছুটা চিন্তা তার চোখ বরাবর থেমে গেল দূরের দিকে, তালুকদার বাড়ির দিকটায়। সুলেমান আজ এসেছে। ওর সাধারণত কাজ করে রাতে। বদরুর বলল, আরে রে, সুলেমান আজ খেতে? পৃথিবী পাল্টে গেল নাকি? সুলেমান কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিলে, ঘরে থাকা যায় না রে ভাই, এমন খবরের পর মন স্থির থাকে? সুফিয়ান কপাল কুঁচকে তাকালো, কোন খবর? সবাই একসঙ্গে মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর সুলেমান নিচু গলায় বলল, শুনে নাই, গত পরশু রাতে গ্রামের উত্তরপাড়ায় 3 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। সুফিয়ান থেমে গেল, কোতাল থেকে স্থির দাঁড়িয়ে রইল। কোন বাচ্চা? জৈনব খাতুনের নাতি ঝুমুর। বিকালের পর থেকে নিখোঁজ, সবাই রাতভর খুঁজেছে। আশেপাশে লোক বলছে হয়তো নদীর দিকে গিয়েছিল, তবে এখনো পাওয়া যায়নি। বাতাস যেন থেমে গেল এক মুহূর্তে। মাঠে পাখির ডাক মিলিয়ে গেছে দূরে। সুফিয়ান মাথা নিচু করে কাজ চালিয়ে গেল। তার মনে অজস্র প্রশ্ন, কিন্তু মুখে কিছুই নেই। মাঠে বাতাস বইছে, ধানের ক্ষেতের মাথা দুলছে, আর সূর্যের আলো পড়ছে। ধানের রং সোনালি হয়ে উঠেছে, তার চেয়েও সে আলো ঢোকে, কিন্তু মনের কোনো কোনায় যেন ঢুকলো না। গত রাতের অন্ধকারে তলিয়ে আছে সে এখনো। সে মনে মনে ফিরে যায় সেই সময়ে। সমুদ্রের পাড়ে ছিল চাঁদের আলো, জলে ঢেউ টলমলে ছিল সব। ফারদিনা এবং সে পাশাপাশি বসেছিল। ফারদিনা এক পা দুপা করে জলের দিকে যেতে এক নরম বস্তু তার পায়ে লাগে, মৃত শিশুর দেহ। সুফিয়ান ক্ষেত ছেড়ে বাড়ির দিকে গেল। খেতে মনে হচ্ছে মন বসছে না, মন বসতে চাইছেও না, পারছেও না সে। প্রতিটা কাজ মন দিয়ে করা উচিত, হোক সেটা ক্ষেতের কাজ বা অন্য কাজ। রাঙা হর্ষধ্বনি তুলল তাকে দেখি। ওকে কিছু খড় দিল, জল দিল, আরাম করে খাচ্ছে। সকাল থেকে খাওয়া হয়নি ওর। শরীরে হাত বুলিয়ে দিল, আদর করার সময় মাথাটা নুইয়ে দেয়, যেমন আরো আদর চাই। দিঘির ধারে পৌঁছালো। গোসল দরকার, সকাল সকাল গোসল করলে মনটা সতেজ হবে, রক্ত সঞ্চয় বাড়বে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। গামছাটা মাথা থেকে খুলে ঘাটের ওপর রাখলো। এরপর জলের দিকে নামলো। শেষ সিঁড়িতে নামতে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এত সকাল সকাল গোসল করছো, ঠান্ডা লেগে যাবে। পেছন ঘুরল না সে। ফারদিনার কণ্ঠ। তার প্রশ্ন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জলের মধ্যে নেমে গেল। ঘাটের দিকে ঘুরে জলে ডুব দিল, কিন্তু ফারদিনা দিকে চোখ তুলে তাকায়নি। কেন তাকাবে? গত রাতে ছুটে গেছিল, সে তো আসেনি। রাতে কেন সে দেখা দেয়নি? সবচেয়ে জটিল ব্যাপার হলো, সে তো একটা সংবাদ পাঠাতে পারত, সেটাও করেনি। প্রচণ্ড অভিমান জমেছে একরাশ। এক রাত কেউ দেখা না দিলে তার সাথে অভিমান করা সামান্য কম্য। এরকম প্রশ্ন করলে সবারই জবাব মিলবে, অভিমান করা উচিত নয়। হঠাৎ আচরণ বদলে যায়, পেছনে গায়েব হওয়া পেছন থেকে নিশ্চিতকরণ করলো সে। আমাদের উচিত যে কারণে খুঁজে বের করা। সুফিয়ান খোঁজ নিয়েছিল কারণ জানতে চেয়েছিল। অতঃপর সে দেখতে মাঝরাতে ফারদিনার যথেষ্ট সম্মান দিয়ে গোসল করানো হয়েছে। আশ্চর্যজনক ঘটনা। সুফিয়ান ডুব থেকে উঠল। জল থেকে তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। রোদের আলোয় পড়ে তার শরীরটা যেন চিকচিক করছে। চোখ দুটো লাল হয়ে আছে সুফিয়ানের। এদিক ওদিক মাথা নাড়িয়ে চুল ঝাড়ল। শরীর আর আদ্রবা ফারদিনার মুখটার সাথে দেখল। পাশ থেকে ঝিলমিল ফিসফিসিয়ে বলল, তার শরীর দেখছো? মনে হইতাছে কুস্তিগিরের শরীর।
মনে হয় আখড়ার শরীর চর্চা করে। কি সুন্দরই না লাগতেছে। ফারদিনা হাতের কনুই দিয়ে ওর পেটে আঘাত করে বলল, নজর দিস না মুচমুচি। মনে হয় হে তোর লাগে রাগ করছে, তাই মনে হচ্ছে। চোখ নির্বাক। সুফিয়ান জল থেকে উঠে যায়, গামছা নিয়ে চুল মুছে, ভেজা চুল, রক্তমাখা চোখে ফারদিনার প্রশংসা করে পারল না। বলল, তোমার ভেজা চুলে ভেজা শরীর, লাল চোখে সুন্দর লাগছে। সুফিয়ান বাড়ির দিকে হাঁটলো। ফারদিনার প্রশংসা যেন হাওয়াতেই উড়িয়ে দিল। সুফিয়ানের কানে পৌঁছালো না। ফারদিনা সুফিয়ানের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। বলল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি অপরাধ করেছি বলবে তো? সুফিয়ান তাতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। ফারদিনার একরাশ বেকুলতা নিয়ে বলল, আজকে আব্বা ভাইয়ের রাজত্ব আদায়ের নিয়ে ব্যস্ত। এই সুযোগে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। চুপ করে থেকো না। সুফিয়ান ফারদিনা দেখে কঠিন দৃষ্টিতে দেখল। ফারদিনা তার চাহনি দেখে চুপ হয়ে গেল। সুফিয়ান তার পাশ কেটে চলে যাবে জবাবহীন মানবের মতো। ফারদিনা তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি যতক্ষণ আমার সাথে কথা না বলবে আমি এই দিঘির পাড়ে বসে থাকবো। আমি কিন্তু সাঁতার জানি না, দিঘির জলে ঝাঁপ দিতেও পারি। সুফিয়ান ঘুরে তাকালো না, চলে গেল। ঝিলমিল আপেরে কামড় দিতে দিতে বলল, ভাব দেখছো? আমার তো তার ভাবে ভালো লাগতেছে। কি তেজ রে বাবা! কি করবি বলতো? তুই এখানে বইসা থাক, আমি যাই। সর্দার আর তোর রাক্ষসে ভাইগুলোর ওপর নজর রাখি। ফারদিনা পুরো দিঘির পাড়টা নিয়ে একবার চোখ বুলিয়ে নিল। চারপাশে বড় বড় গাছের সারি, আশেপাশে ঘরবাড়ি নেই। সামনের দিকে সুফিয়ানের বাড়ি ব্যতীত ঝিলমিল চলে যেতে ফারদিনা দাঁড় করিয়ে বলল, শোন, এই দিঘি কাদের জানিস? তুই জানি না কি করবি? আশেপাশে আর ঘর নেই, তাই জিজ্ঞেস করলাম। গ্রামে এরকম দিঘিতে পইরা আছে, আমি যাই, নজর রাখবো। ঝিলমিল চলে গেল। সুফিয়ান ভেজা কাপড় বদলে পাঞ্জাবি আর পায়জামা পরে নেয়। সাদা রঙের পাঞ্জাবি পরেছে সে। সুফিয়ানের বাবার সিলমোর হায়দার বলেছে, সাদা পাঞ্জাবি পরা সুন্নত। পুরুষের জন্য পাঞ্জাবি উন্মুক্ত পোশাক। সাদা রঙে সুফিয়ানকে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে গেল। বলেছিল তার বাবা। সুফিয়ান এবং তার বাবার কথা মানে। গভীর শ্বাস ফেলল। খাতা কলম বের করে টেবিলে বসে উকি দিয়ে রাঙার দিকে খেয়াল রাখলো। রাঙা দাঁড়িয়ে আছে, লেজটা নাড়ছে। দৃষ্টি সরিয়ে ফেলল। নিব কলম কালির দোয়াতে ডুবে লিখতে শুরু করলো। গতকাল লিখেছে ফারদিনার অদ্ভুত আচরণে সন্ধ্যায় ছুটে চলে গেছে। রাতে তার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করেছে। তার দেখা মেলেনি। শেষ রাতে দিক অবশ্য মিলেছিল। প্রাচীর টপকে তাকে দেখেছে। এই দেখা নিশ্চিত দেখা নয়, এটি অন্যায়। কারো অনুমতি ব্যতীত তার ঘরে উকিঝুঁকি মারা ঠিক নয়। এখন লিখছে, ফারদিনা এসেছে। আমি যতক্ষণ দিঘির জলে ছিলাম সে দাঁড়িয়েছিল। জল থেকে ওঠার পর আমার প্রশংসা করেছে। ভেজা চুলে আমার সুন্দর লাগছে এসব বলেছে। সাঁতার জানে না বলে ঝাঁপ দিতেও পারে বলে আমাকে ভয় দেখিয়েছে। ইচ্ছে হলে জলে ঝাঁপ দিতে পারে। আমি ততটা বোকা নই, ওর কথা বিশ্বাস করে নিব। সুফিয়ান থেমে যায়। ফারদিনার শেষ কথা কানে বিচ্ছে। আমি সাঁতার জানি না, জলে ঝাঁপও দিতে পারি। পাগল মেয়ে, বিশ্বাস নেই, দিতেও পারে। সুফিয়ান খাতা কলম রেখে দিল। ঠিক সেই মুহূর্তে জলে ভারী কিছু পড়ার গপ গপ শব্দ আসলো। সুফিয়ান হন্তদন্ত হয়ে গেল। ছুটে গেল দিঘির পাড়ে। আশেপাশে কোথাও ফারদিনা নেই। জলে ঢেউ খেলছে, গভীর ঢেউ। সুফিয়ান তীর্যক কণ্ঠে ফারদিনা বলে চেঁচিয়ে উঠতেই সিঁড়িতে নামতে ফারদিনার হাসি শব্দ ভেসে এলো। কাঁধে শক্তপোক্ত করে পেছনে তাকালো। ফারদিনা হাসছে। তার সম্মুখে এসে দাঁড়ালো সুফিয়ান। ফারদিনার হাসি দেখছে সে। ঠিক আছে, সে হাঁপ ছেড়ে বাঁচল। ফারদিনার হাসি দেখে তারও হাসি পাচ্ছে। হাসা যাবে না, অভিমান অভিযোগ ব্যক্তি ধরে রাখতে পারে। ফারদিনা থেমে বলে, কি বাসিওয়ালা, ভয় পেলে বুঝি? আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। আমি তোমার জীবন থেকে চলে যাব। এরপর তুমি অন্য কেউকে আমার জায়গাটা দিয়ে দিবে, এটা আমি কখনোই চাই না। সুফিয়ান ঠোঁটের কোণে কেচে হাসি আনলো। ফারদিনা বিনা বাধায় গতকাল কি হয়েছিল সব খুলে বলল। সুফিয়ান সেসব তোয়াক্কা না করে বলল, ভালো লাগছে। ফারদিনা থেমে বলল, কি ভালো লাগছে? তোমার রং ঢঙের কথা বলা। তার মানে তুমি গতকাল আমাকে মনে করেছো, আমার কথা ভেবে মন খারাপ করেছো, সত্যি না? সুফিয়ান একরাশ নীরবতা নিয়ে গভীর শ্বাস ফেলল। বলল না। ফারদিনা তাড়া দিল,
তুমি আমার অভ্যাস হয়ে গেছো, প্রতিদিন কানের কাছে বসে ইতিহাস শোনাতেই থাকো। আমি অভ্যস্ত হয়ে গেছি। এতদিন বিরক্ত করেছো? বিরক্ত হইনি। গতকাল রাতে বিরক্ত করিনি, তখনই আমি বিরক্তি হয়েছি। তোমার দেখা মেলেনি, আমি তখনও বিরক্ত হয়েছি। ফারদিনা নির্বিকার কণ্ঠে বলল, গতকাল আমার একটা বিশেষ দিন পালন করেছি, তোমাকে এর ব্যাখ্যা দিতে পারিনি, আমি দুঃখিত। ফারদিনার কথাগুলো অন্যরকম শোনালো। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এভাবে কাউকে না জানিয়ে শুনিয়ে আমার কাছে চলে আসো। তোমার আম্মা জানতে পারলে আমাকে ভুল বুঝবেন, আমার সততায় আঘাত হানবে। তোমার সততা আগে না আমি। ফারদিনা দ্রুত ভুরু ভাঁজ করে বলল, সততা প্রেমের প্রহর উপাখ্যান। চলো বাসি, দুপুর গড়াচ্ছে, সূর্যটা মাথার উপরে খাড়া হয়ে আছে। আজ শীত কম, জ্যৈষ্ঠ মাসের সূর্যর মতো কিরণ দিচ্ছে। তারা দিঘির ঘাটে পাশাপাশি বসে আছে। ফারদিনার পরনে লাল শাল রঙের শাড়ি ঝলমল করছে, কানের স্বর্ণের দুল চিকচিক করছে। দুধে আলতা গায়ের রং। সুফিয়ানের চেয়ে তার দিকে দৃষ্টি সংযত করল, বলল, সময় বাড়ছে, তোমাকে খোঁজাখুঁজি করবে, চলে যাও, তাড়িয়ে দিও না। কালকে রাতে দেখা হয়নি, মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি। সুফিয়ান কিছু না বলে সিগারেট বের করলো। সিগারেট ধরালো। ফারদিনা বিস্ময় নিয়ে বলল, আগে তুমি সিগারেট ধরানোর সময় আমার অনুমতি চাইতে, এখন আর অনুমতি চাইছো না। মাঝে মধ্যে তোমাকে অপরিচিত মনে হয়। আমার এক হৃদয় এক রূপ, আমি কখনো রূপ বদলাই না। সাপ খোলস বদলায়, মানুষ না। কিছু কিছু মানুষ আছে যারা সাপের থেকেও ঘন ঘন খোলস বদলায়। তুমি সেসব মানুষকে আমার সাথে তুলনা করছো না তো? সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়লো। ধোঁয়া আজ অন্যদিকে গেল। ফারদিনা ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে বলল, আদিব ভাই একদিন বলেছিল, নীরবতার মাঝে ভয়ঙ্কর রূপ থাকে। সুফিয়ান ক্ষীণ কণ্ঠে বলল, আমিও ভয়ঙ্কর, তবে আর ভয়ঙ্কর তখনই দেখবে যখন আমার ভালোবাসায় কেউ আঘাত করবে। তোমার ভালোবাসা আমি তো। বড্ড উদাসীন শোনালো ফারদিনার কণ্ঠ। তুমি এখনো বুঝতে পারছো না? ফারদিনা মাথা ওড়ালো। ভালোবাসি কথাটা বললে না তো। আমি ভালোবাসি তিনটা শব্দ বলে প্রকাশ করতে চাই না, তাই কখনো বলি না। তো কিভাবে ব্যাখ্যা করতে চাও? কবিতা শুনবে? কেমন কবিতা? প্রেমের কবিতা? তুমি কি সেই দিন আমাকে প্রথম দেখেছিলে, যেদিন বাঁশির সুর শুনে ছুটে এসেছিলেন? সুফিয়ান হাস্যকর হাসি দিয়ে বলল, না। ফারদিনা অবাক হলো। সুফিয়ান এর চেয়েও তার চোখের দিকে চেয়ে তিক্ত চোখে তাকালো। তাহলে কোথায়, কিভাবে দেখেছিলে? সুফিয়ান লম্বা লম্বা শ্বাস চালো, শান্ত কণ্ঠে বলল, একদিন। কবিতা শোনো। হঠাৎ মাথায় দাদা চানের একটা কবিতা এসেছিল। তার কবিতার উদ্দেশ্য ছিল এক, আমার উদ্দেশ্য ছিল অন্য এক। তোমার কথা অর্থহীন মনে হয়, কিছুই বুঝতে পারি না। কবিতাটা কি তাই বলো। সন্ধ্যার আকাশে লালিমা মিশে, নদীর ধারে বাঁশি বাজে চুপচাপ। সেই বাঁশির মাঝে আজানের অজানা সুর, প্রেমের সুর, বসে বসে সেই সুর। তার চোখে ঝলমলে বাতি, যেন সেই আমার অন্ধকারের মালতী। বাঁশির সুরে তার হাসি ভাসে, মনের গভীরে নিঃশব্দে প্রেমের ঘোরে। পাহাড়ি বাতাস রয়ে যায় তার গন্ধ, ফুলের মতো কোমল, মাটি তার প্রিয়। প্রতিটি নোটে তার ছায়া থাকে। বাঁশিওয়ালার হৃদয় সেথায় শোনে শুধু। নদীর জল যেন প্রেমে মজে, তার হাসির ঢেউ ওকে চুপি চুপি। এই প্রেমের বাঁশি, এই মনের গান চিরকাল বাজুক নিঃশব্দে, অবিরত। কবিতার অর্থ হয়? ফারদিনা জিজ্ঞেস করলো। সবকিছুরই অর্থ হয়, শুধু খুঁজে বের করতে হয়। তুমি প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না? সুফিয়ান মসৃণ হেসে বলল, প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যায় না। তোমার সাথে আমি কথাই পারবো না। সুফিয়ান সিগারেট ফেলে দিল। ফারদিনা বলল, আমাকে তুমি প্রথম কোথায় কিভাবে দেখেছিলে আমি জানতে চাই। আমার প্রশ্নের উত্তর চাই। বললাম তো, সময় হোক তখন বলবো। দুপুরের রোদে গ্রামের আলোটা জমিদার বাড়ির উঠানে জড়ো হয়েছে। বছরে দুবার রাজস্ব হয়। পৌষের শুরুর দিকে রাজস্ব তোলা হয়নি, শেষের দিকে পরপর দুইবার তুলতে সবাই খাজনা দিতে পারেনি। এখন মাঘের শুরু। আজ বকে রাজস্ব তোলার দিন। রশিদ তালুকদার চুপচাপ চেয়ারে বসে খাতা উল্টাচ্ছেন। সময় মৌলভী সাহেব, কেরানি সাহেব দুজনই পাহারাদার দাঁড়িয়ে রয়েছে। তারা পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে দেখা গেল দুজন কৃষক, চাঁদ মিয়া আর সলিমউদ্দিন। তাদের মধ্যে তর্ক লেগে গেছে। চাঁদ মিয়া বলল, আমার জমির অর্ধেক জল খেয়ে নষ্ট করেছে, আমি পুরো খাজনা দিতে পারবো না। সলিমউদ্দিন প্রতিবাদ করলো, জমিদার সাহেব, এই লোক তো নিজেই দোষ, জমি নষ্ট করেছে, এখন রাজত্ব বাঁচাতে চায়।
রশিদ তালুকদার কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, শফিক, তোর জমি নষ্ট হয়, আমি নিজে দেখে আসব। আজ অর্ধেক দে, বাকি অংশ ধান উঠলে দিস। সলিমুদ্দিন, তুইও শান্ত হ। আদিব রশিদ তালুকদারের পেছনে দাঁড়িয়ে থাকে। সুফিয়ানকে কোথাও দেখতে পেল না। সুফিয়ানের বকেয়া খাজনা নেই, বর্গা জমি ছাড়া তার নিজের জমি আছে। খাজনা বকেয়া না থাকলেও সে রাজত্বের দিন উপস্থিত থাকে, আজ নেই। আদিব সাইমকে লক্ষ্য করে বলল, আব্বা ব্যস্ত, এই সুযোগে চল সুফিয়ানদের বাড়ি থেকে আসি, আজকাল ওকে দেখাই যায় না। সুফিয়ান ঘাটের পাড় থেকে উঠে আসলো। ফারদিনাও বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখন উপস্থিত হলো সুলেমান, হাতে বাজারের ব্যাগ। বাজার করে ফিরেছিল সুফিয়ান। এ বাড়ির সামনে থেকে যাচ্ছিল, কিছু টাকা দরকার। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুই এখানে? কিছু টাকা দরকার ওষুধ কেনার জন্য। বারবার চাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু বাকিটা কথা বললো না। সুফিয়ান বলল, এইভাবে বলার কিছু আছে, দিচ্ছি। সুলেমান ফারদিনার দিকে তাকালো। দ্বিতীয়বার চোখ তুলে সুলেমানের দিকে তাকাতেই ফিসফিসে বলল, গতকাল মজিদ মিয়ার সাথে রাতে দেখা হয়েছিল। এ কথাখানা বলল। তার চোখ মুখে জুড়ে আতঙ্কর ছাপ দেখা দিল। কি বলছে? তাদের ডাক শোনা যায় অমাবস্যার রাতে। কে জানে ওইটা পাখির নাকি পাপের স্মৃতি। কাদের ডাক শোনা যায়? ছোট বাচ্চাদের ডাক। আদিব সাহেব সুফিয়ানদের বাড়িতে উপস্থিত হলো। আদিব গলা উঁচিয়ে ডাকলো, সুফিয়ান। কণ্ঠে তীর্যক আওয়াজ। তার স্বর দিঘির পাড়ে পৌঁছালো। সুলেমান প্রথমে বাড়ির দিকে ঘুরে তাকালো। সুফিয়ান ও ফারদিনা নিজের মধ্যে চাওয়াচাই করলো। সুফিয়ান বলল, আদিব এসেছে, তুমি ঘাটের শেষ সিঁড়িতে নেমে বসো। ফারদিনা তাই করলো। সুফিয়ান ও সুলেমান ঘরের দিকে এগোলো। আদিব এগিয়ে আসলো, রাঙার দিকে একবার তাকালো। বলল, তোর পোষা অশ্বের নাম কি রেখেছিস? রাঙা। এ নামের অর্থ কি? অর্থ খুঁজে রাখিনি। ও দেখি ভারী সুন্দর, গায়ের রংটাও চকচকে, এই জন্যই ওর নাম রাঙা। স্যামের দৃষ্টি এলোমেলো। স্যাম কখনো স্থির হয়ে থাকতে চায় না, চেয়ে না থাকতে চেয়েও পারে না সদস্যর বা কাউকে খুঁজে নতুন শিকারের জন্য। আদিব সুফিয়ানকে বলল, আজ রাজস্ব ছিল, তুই আসলি না কেন? সুফিয়ান হালকা করে অবাক চোখে বলল, আজ রাজস্ব ছিল? আজকাল সব ভুলে যাচ্ছিস, কি ব্যাপার? কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে খুলে বল। ভুলে যাওয়া রোগ সুফিয়ানের কি ছিল? আজকাল সে ফারদিনার দিকে প্রচণ্ড ভাবছে, তাই তো সব ভুলে যাচ্ছে। মানুষের সারাদিন অনেক ভাবনা থাকে, সকালে ঘুম থেকে উঠে কি করবে, সারাদিন কি কাজ করবে, কোথায় যাবে, সব সেসব ছেড়ে এখন শুধু ফারদিনাকে নিয়ে ভাবছে। অন্য কিছু ভাবার সময় কোথায়? আজ মিথ্যা দিবস না, কিন্তু আজ মিথ্যা বলতেই হবে। আদিব হাতে তুড়ি মেরে বলল, কি ভাবছিস? গত কয়েকদিন ধরে শরীরটা খারাপ, এই জন্য কোথাও যাওয়া হচ্ছে না। শুনলাম তুই কোন চোরদের ভালো মানুষ বানানোর প্রশিক্ষণ দিচ্ছিস। স্বাভাবিকভাবে প্রশ্ন করল। সুফিয়ান বিব্রতকর অবস্থায় পড়ল। সুলেমান ঢোক গিলল। আদিব নরম মনের মানুষ, চোরদের কথা সে জানলে কিছু বলবে না, কিন্তু সামনে উপস্থিত সায়েম ভেবে চিন্তে কাজ করে না, হুট করে সিদ্ধান্ত নেয়। বিপরীত পাশের মানুষটির অনুভূতি ব্যাখ্যা করার সময় দেয় না, তার আগে আক্রমণ করে বসে। সুফিয়ানের সময় একটা মিথ্যা বলতে হবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে সত্য কি মিথ্যা দুটোই বলবে। বলল দূরতার সাথে, যখন খাবারের জন্য চুরি করবে তখন চোর নয়, গ্রামের প্রধান হাত কেটে দেওয়া উচিত। তুই বলতে চাইছিস? তিক্ত চোখে তাকালো সায়েম। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, অভাবে স্বভাব নষ্ট হয়, স্বভাব একটা সময় অভ্যাসে পরিণত হয়। গ্রামে অনেক অসহায় মানুষ আছে যারা না খেয়ে দিন পার করছে, আমাদের উচিত ওদের অর্থ উপার্জন এর ব্যবস্থা করে দেওয়া। থেমে আবার বলল, আমি 4 জন অসহায়কে কাজের ব্যবস্থা করে দিয়েছি, ওরা চোর নয়। সুলেমান সুফিয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তার মন যদি সবাই ভাবত তাহলে তো হতোই, গ্রামের অসহায় বলতে কেউই থাকতো না। হাতে বাজারে গ্রামের দিকে দেখলো, হালকা টাকার বাজার হাতে নিয়ে এক প্রকার স্বস্তি পাওয়া যায়। আজ তার এরকম জীবন শুধুমাত্র সুফিয়ানের জন্যই। আদিব বলল, তুই তো জানিস প্রতি বছর এই দিনে রাজস্ব তোলা হয়। রাজস্ব তোলার পর মেলার আয়োজন করা হয়। আগামীতে সেই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সব কার্যক্রম শুরু হয়ে গেছে। আদিব শেষে আনন্দের সাথে কথাগুলো বলল, এখানে আনন্দ হওয়ার কিছু নেই, প্রতি বছর মেলা হয়, বিভিন্ন রকমের কিছু হচ্ছে না, পূর্বের মতো একই নিয়মই হবে। এই সময়টা আসলে আদিব খুশি থাকে, কোন কারণে তা জানা নেই। সুফিয়ান জিজ্ঞেস করলে, তুই এত খুশি হচ্ছিস কেন? তুই ভুলে গেলি? আশ্চর্য হলো আদিব। সাইমের রাঙা কাছে এগোলো। সুফিয়ান তার দিকে একবার তাকালো, অন্যদিকে ফারদিনা।
মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আদিব এ সময় কেন খুশি থাকে মনে করার চেষ্টা করলো, মনে পড়লো না। পাল্টা প্রশ্ন করলো, ভুলে গেলি? তুই বল, খুশি কেন? আদিব ভারী শ্বাস ফেললো। নূরজাহান, কৃষ্ণপুর গ্রামের লোকেরা এই সময় মেলায় উপস্থিত থাকে। গত কয়েক বছর ধরে এদিন আসলেই ওর জন্য অপেক্ষা করি। কেমন আছে, কি করছে একটু জানতে চাই। গত সময়টা দেখা মেলেনি, আজ আমি ওর দেখা পাওয়ার অপেক্ষা করি। সুফিয়ান এবার স্পষ্ট মনে পড়ল নূরজাহানের কথা। তাকে আদিব ভালোবাসতো। নূরজাহানের বিয়ে অন্য কোথাও হয়ে যায়, কিন্তু আদিবের মনে এখনো নূরজাহানের বসবাস। সুফিয়ান হেসে বলল, তোরা মেলার ব্যবস্থা কর, তোরা দায়িত্বে হাত না লাগালে মেলার আয়োজন ঠিকমতো হবে না। আদিব তার রেস্ট টেনে বলল, তুই যাবি না? আমার শরীর ভালো না, তার ওপর ঘরে একটু কাজ আছে, সেরে আসবো। সায়েম রাঙাকে দেখলো। রাঙা খুবই সুন্দর, দৃষ্টি কেড়ে নেওয়ার মতন। সায়েমের চোখ পড়ল বাড়ির কোনাকুনি ছোট ছোট গাছপালার ফাঁকর দিয়ে দিঘির পাড়ের দিকে লাল লাল কিছু উড়ছে। সায়েম আদিবকে লক্ষ্য করে বলল, ভাই, দিঘির পাড়ে কেউ আছে? তুই থাক, আমি দেখে আসি। দিঘির পাড়ে ফারদিনা। সুফিয়ান বিস্ময় নিয়ে তাকালো সায়েমের দিকে, বলল, যাস না? মানে থেমে গেল সুফিয়ান। পুনরায় বলল, আমি অর্ষের জন্য একটা লাল চাদর কিনেছি, ওর ঠান্ডা লাগে, মাঝে মধ্যে শীতে কাঁপে। তাই আদিব হা হয়ে গেল। অদ্ভুত, আজকাল তোর কর্মকাণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। সে ছাড়, আমি যাই। তুই আগামীকাল সময় মতো পৌঁছে যাস সমুদ্র পাড়ে। মেলার কিন্তু খুব মজা হবে। সুফিয়ানের মুখে হাসি এলো, মাথা ওড়ালো সে আসবে। আদিব চলে গেল। সাইম দিঘির পাড়ে ঘুরে একবার দেখলো লাল রংটা দেখা যাচ্ছে না, হয়তো বাতাসে গাছের আড়ালে চলে গেছে। সুফিয়ান হাফ ছেড়ে বেঁচে দিঘির পাড়ের দিকে গেল। ফারদিনা সিঁড়িতে বসে আছে, তার মাথায় আদরে হাত। সুফিয়ান আঘাত করে বলল, তোমার ভাইরা আর একটু হলেই তোমাকে দেখে ফেলতো, তখন কি হতো? সে পাশে বসলো। তুমি তাদের ভয় পাও? বললাম তো, আমি আমার জন্য কাউকে ভয় পাই না। আমার জন্য ভয় পেতে হবে না। এখন বলো, প্রথমে আমাকে কোথায় দেখেছো? আর তার আগে তুমি এটা বলো, এখন জলে কিসের শব্দ আসলো? আমি বড় একটা মাটির চাকা ফেলেছি। আমি জানতাম জলে কিছু পড়লে, আলাপ পেলেই তুমি ছুটে আসবে। তাই হলো। শব্দ হলো, হাসলো। সুফিয়ান হেসে বলল, এই হাসি চিরদিন অক্ষয় থাকুক। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল মেলা বসবে, তুমি আসবে না? নিশ্চয়ই চলে আসতে পারি, চেষ্টা করবো আসার জন্য। নিশ্চিত কেন নয়? সুফিয়ান সেকেন্ডে চুপ থেকে বলল, আসবো। আদিব মেলার জন্য আমাকে বলতে এসেছিল। তুমি জানো প্রতি বছর এই মেলায় নূরজাহানের আসার সম্ভাবনা থাকে। কালো কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে বলে আসলে আদিবের জন্য ভালোই হবে। আদিব ভাই এখনো তাকে ভালোবাসে? মলিন কণ্ঠে প্রশ্ন করলো ফারদিনা। বাসে, আর হয়তো চিরদিন বাসবেও। আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি কি ও সেই দিন আমাকে এভাবে মনে রাখবে? বিকেলের আলোটা যেন সোনার গুঁড়োর মতোই ছড়িয়ে পড়েছে তালুকদার বাড়ির বাগানে। ঠিক তখনই কুদ্দুস ঢুকলো বাগানে। হাতে ঝুড়ির আধা ডজন কলা, আর মুখে একটু ভয়, একটু রং। রশিদের রাগ দেখানো মানুষ, ওর ওপরে আজ রাগ বেশি দেখায়। রশিদ কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, এটা কি রে? গোলাপ গাছের ডাল কে কেটেছে? কুদ্দুস হকচকিয়ে গেল। বাবু, ওই শালটা ঢুকে পড়ছিল, আমি ধরতে গেছিলাম। এটা কেমন ভাষা? শালটা কি? ছাগল বল। ছাগল ধরতে গেছিলি নাকি নিজেই ভাঙছিস? রশিদ গলা ভারী করে উঠল, তোকে তো বলেছিলাম গাছগুলো রাজার মালের মতোই দেখবি। এখন দেখ, পাতা কাটা, ডালগুলো ভাঙ্গা। ছাগল আমাদের খামার থেকে এসেছিল। যে কি বলছি? আজকাল তোর কি হয়েছে? কুদ্দুস ফারদিনের কথা ভাবলো। রশিদকে বলল, ছাগলকে মারিস না তো? কুদ্দুস মাথা নিচু করে বলল, বাবু, ছাগলটারে মারি না, শুধু ধমক দিছিলাম। ধমক দিয়েছিলি? রশিদ হেসে উঠল, ঠোঁট বাঁকিয়ে। তোমার ধমকের চেয়েও ছাগলের লজ্জা পায়। কুদ্দুস হাসল। রশিদ রাগ দেখাতে গিয়েও যেন হলো না। হাসতে চেয়েছিল, তাও হলো না, কিন্তু হেসে ফেললো কোনো রকম ভাবে। হাসি হালকা ঢেউ উঠল। পেছনের নাশপাতি গাছ থেকে একটা পাকা নাশপাতি পড়লো ধূপ করে। রশিদ চমকে তাকালো পেছনে। তোর ভাগ্য ভালো কুদ্দুস, তোরে যদি বকাঝকা করি তখনই কিছু না কিছু একটা হইয়া যায়। কথাটি শুনে কুদ্দুস সোহ করে হেসে উঠল। এক চুমুক চা মুখে নিয়ে খেতে ভালো লাগলে না, পান মুখে দিল।
রশিদ কুদ্দুস দাঁত বেদ করে হাসলো। তাহলে ভাগ্য ভালো বাবু, আপনি হুদায় রাগ করেন। রশিদ তালুকদার ছড়ি তুলে বললেন, তুই ভাগ্যবান কুদ্দুস, কিন্তু আর এবার গাছের ডাল ভাঙলে তোর ভাগ্য আমি ভাঙবো। বাগানে হাসি রোল উঠল। সূর্য ডুবেছে পশ্চিমে, রোদ তখনও নরম, গাছের পাতাগুলো যেন ঝলমল করছে। রশিদ তালুকদার পান চেবালো আর কুদ্দুস গাছের চারপাশে জল ঢালছে, গুনগুন করে গান গাইছে। বাবু রাগ করে না, তবু মন তার শোনা। রশিদের কানে কুদ্দুসের কানে সুর আসলো। পিকদানিতে পিক ফেলল, বলল, মালিক বেঁচে থাকলে কোনো দিন আমায় গান করলেন না, আর তুই করলি। এত ঝাঁকানাকার পরেও আমাকে ভালোবাসিস। কত বকাঝাকা করি তোকে বলতো। কথাটি বলল রশিদ। আপনার বকার মাঝে ভালোবাসা লুকিয়ে থাকে। এভাবে বাগানের বিকেলটা রোদ হাসি আর একটুকু বকাঝকা মিলে জীবন্ত হয়ে উঠল। জয়নব বেগম বয়স আনুমানিক 60-এর ওপরে, লাঠির ওপর ভর দিয়ে চলতে হয় তার। শ্যামলা গায়ের রং, চুলগুলো পেকে গেছে, সামনে একটা দাঁত নেই। দাঁত না থাকায় চেহারার বদল ভিন্ন রূপ। ছিপছিপে গায়ের রং। তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাগানের ভেতরে উকিঝুঁকি মারল। উদ্দেশ্য তার রশিদ তালুকদারের সাথে দেখা করা। একজন পাহারাদার এসে সামনে দাঁড়ালো। ভারী দেহের সাথে কঠিন কণ্ঠে বলল, কি চাই এখানে? জমিদার বাবুর লগে একটু জরুরি কথা কনের দরকার। উনি এখন কারোর সাথে কথা বলবেন না, কাল আসুন। জয়নব অকুতি কণ্ঠে বলল, কথা আমার কয় লাগবো, যাইতে দেন। পাহারাদার খেপে গেল। তার খেপে যাওয়ার পেছনে কারণ আছে। এক বৃদ্ধ একবার সাহায্য চেয়েছিল, পাহারাদার রশিদের অনুমতি ব্যতীত ঢুকতে দেয় বাড়ির মধ্যে। প্রচণ্ড রেগেছিল রশিদ। হঠাৎ একজন বৃদ্ধকে সাহায্য চায়, তিনি রেগে গেল। জাতাকান্নতা কথা শোনালো বৃদ্ধ এবং পাহারাদার দুজনকে। রশিদ ঘরের ভেতর যেতেই চোখে পড়ল বাড়ির ফটকের দিকে। একজন বৃদ্ধ মহিলা সাদা কাপড়ে দাঁড়িয়ে আছে, পাহারাদারের সাথে কিছু বলছে। রশিদ পাহারাদারকে লক্ষ্য করে উচ্চস্বরে বলল, কে রে, কে এসেছে? ভেতরে নিয়ে আয়। জয়নব অবশেষে ভেতরে প্রবেশ করলো। রশিদ পুনরায় বেঞ্চে বসলো। জয়নুল ধীরে ধীরে হেঁটে সামনে এসে দাঁড়ালো, সম্মানের সাথে সালাম দিল। রশিদ সালামের জবাব দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। এই সময় কি চাই? একটা কথা, এতক্ষণ যাবত যে জয়নব ছিল, এখন এটা জয়নুল হয়ে গেল। এইখানে কিন্তু আমি ভুল করিনি, এখানে লেখিকা এভাবে লিখছে। এতক্ষণ হচ্ছে জয়নব ছিল, যেটা একটা মেয়ে মানুষের নাম, আর এখন জয়নুল, যেটা কিনা একটা ছেলে মানুষের নাম। তো দেখা যাক আসলে কোনটা। বাবু, আমার নাতনি ঝুমকো গত 2 দিন ধরে নিখোঁজ। বুড়ো মনু একলা কত আর খুঁজমো, কত অনেক খুঁজি, পাইলাম না। সাহায্য করতেন যদি। রশিদ বিশ্রী কণ্ঠে বলল, আপনার নাতনিকে এখন হারকেন দিয়ে আমি খুঁজবো? বাক্যটি জয়নব এর কানে পৌঁছানো মাত্রই আঘাত হানল। রশিদ রাগে চাইল, কিন্তু অদ্ভুত ভাষাস্বর ব্যবহার করলো, যে 3 বছর বয়স আমার নাতনির, একটু খুঁজে দেন না। আপনার বাড়ি কোথায়? পুরান নদীর পাড়ে। নদীতে ডুবে যায় নাই তো? চিন্তার অভিব্যক্তি করলো সে। একথা কইবেন না বাবু, বাপ মা মরা নাতনি আমার। জয়নব থেনেমে বলল, ঝুমকু সন্ধ্যার সময় নিখোঁজ হয়েছে। উঠানে বইয়া খেলতাছিল। সন্ধ্যার আজান পরে আমি ওরে কইলাম, আজান পড়ছে, তুই ঘরে আয়, খেলিস না বইলাম। আমি ঘরে লণ্ঠন চালাইতে ঢুকলাম। এরপর চুপচাপ বাইরে আইয়া দেখি খেলনা বাটি পইরা রইছে, আমার নাতনি নাই। বলেই হু হু করে কেঁদে উঠল ভদ্রমহিলা। রশিদ ছড়ি ঘোরাতে ঘোরাতে বলল, এই খোঁজার দায়িত্ব তো আমার না, দারোগার লগে কথা বলা লাগবো। দেখি কি করা যায়। জয়নব আবেগের সাথে বলল, আমার নাতনিটারে যেন আল্লাহ বাঁচায় রাখি, আমি অপেক্ষায় থাকবো। জয়নব সালাম দিয়ে যেতেই রশিদ পুনরায় প্রশ্ন করলো, সেই দিন সন্ধ্যায় কাউকে দেখেছিলেন? সন্দেহজনক মনে হয়েছে এমন? জয়নব ভেবে জবাব দিল, সন্ধ্যা ছুঁই এমন সময় লোক পাড়া দিয়ে মুখোশ পরা নদীর পাড়ে ঘুরঘুর করতেছিল। আমি আগ্রাহ্য করি নাই। সে কে হতে পারে? কইতে পারুম না বাবু। রশিদ ইশারায় জয়নবকে যেতে বলল। উনি চলে যায়। কুদ্দুস পাশে বসে সব শুনছিল এতক্ষণ। রশিদের কাছে এগিয়ে এসে বলল, একটা কথা বলবো? রশিদ বিরক্তিকর স্বরে বলল, আবার কি হলো? কদিন ধরে শামসুরের ছেলে পাঁচু এভাবেই নিখোঁজ হয়, পরে ওর লাশ মেলে। আমার তো ভয় হচ্ছে যদি ঝুমুকেও শব্দ করে রশিদ বলল, মরণের ভাবে হবেই, তাতে এত ভাবার কি আছে? যেমনে আছে অমনে তো বই। দারোগা তদন্ত করতেছে, আশা করি খুনি যেই হোক শীঘ্রই ধরা পড়বে। আমজাদ সন্ধ্যায় শীতল হাওয়ায় উপভোগ করছে বাড়ির ছাদে বসে। আমজাদ না, আজমাত।
হাতে সিগারেট, রাশিয়ান থেকে নিয়ে আসা নৈশি শেষ। কুদ্দুসকে দিয়ে সিগারেট আনিয়েছে, এক একটা সিগারেটের মূল্য 8 আনা। আজ সে কোথাও বের হয়নি। আগামীকাল গ্রামে মেলা বসবে। মেলার কথা প্রথমে শুনি অবাক আজমত। মেলা সম্পর্কে জানার জন্য আজিবের কাছে যায়। আদিব মেলার বর্ণনা দেয়। নুপুরের আওয়াজ পাওয়া গেল। আজমত ঘুরে দাঁড়ালো। ফারদিনা এসেছে। কালো শাড়ি পরা, তার চুলগুলো ছেড়ে দেওয়া, ভেসে আছে মৃদু বাতাসে, দুলছে। ফারদিনা শাড়ির চুল মোড়াচ্ছে। আজমতকে বলল, তোমার কালো রং এর সুন্দর দেখাচ্ছে। তোমার মতো সুন্দরী নারী হয় না। ফারদিনা হেসে বলল, তুমি অনেক সুন্দর। বিদেশি ছেলে আমি কোনোদিন দেখিনি, শুধু নাম শুনেছি। শুক্রবার রাতে সুফিয়ান তোমার খোঁজে এসেছিল, ও তোমায় খুব ভালোবাসে। ফারদিনা সুফিয়ানের বিষয়টা অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে বলল, আমাকে ওর মতো অনেকেই ভালোবাসে। তুমিও নিশ্চয় তোকে ভালোবাসো। আমার মতো সাধারণ একজনকে কেন ভালোবাসতে যাব? কি বলছো? আজমত ফারদিনার মুখোমুখি হলো। ফারদিনা রেলিং ধরে দাঁড়ালো, বলল, ও আমার বন্ধুর মতো, এর বেশি কিছুই না। সত্যি বলছো? আজমত ফারদিনার দিকে আর একটু এগোতে গেলেই, আমি মিথ্যা বলি না। আজমত হাসলো, তার হাসি শব্দহীন। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, ওর কথা বাদ দাও, তোমার প্রেয়সীর নাম বলো। প্রেয়সী মানে ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী বা প্রেমিকা। আজমত রেলিং ধরে বলল, আমার জীবনে মা ব্যতীত বিশেষ কোনো নারী নেই। কারো জীবনে বিশেষ কেউ থাকে না, খুঁজে বা তৈরি করে নিতে হয়। ভাগ্যিস এটি হচ্ছে ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই হবে। ফারদিনা কথাটা শুনে আজমতের দিকে নির্বিকার দৃষ্টিতে তাকালো। আজমত তার চাহনি দেখে বলল, কথাটা সুফিয়ানের কথার সাথে মিলে গেল। তাই চেয়ে আছো তো? আমি তার কাছে শুনেছি, অদ্ভুত এবং অবাক করার মতো যুক্তিপূর্ণ উক্তি সুফিয়ানই তৈরি করতে পারে। ফারদিনা বিরক্ত হয়ে বলল, উফ, ওর কথা শুনতে চাচ্ছি না। ওর সাথে তো বাকি কথা বলার আগে ঝিলমিল উপস্থিত হয়। হাতে খাবার নেই, হাটের আওয়াজ নেই, নুপুরের শব্দ নেই। অদ্ভুত। ফারদিনার দিকে এগিয়ে দিল একটি খাম। কি এটা? ফারদিনা জিজ্ঞেস করলো। একজন তোর উদ্দেশ্যে দিয়ে গেছে। কে সে? চাদরে মুখ ঢাকা ছিল। ফটকের বাইরে দাঁড়িয়ে আছিস, ভাগ্যিস অন্য কেউ দেখে নাই। লোকটা বৃদ্ধা, একটা চোখ নষ্ট। ফারদিনা চিঠিটা খুলে দেখলো, জীর্ণ শীর্ণ হাতে লেখা, তুমি যার উপর ভরসা করছো সে তোমার জীবনের ইতি টানবে। ফারদিনা আতকে জড়সড় হয়ে গেল। এরকম চিঠি সে আরো একবার পেয়েছে। রশিদকে সে সবচেয়ে ভরসা করে, আদিবকে সে ভরসা করে, বিশ্বাস করে। ঝিলমিল ওর দাসী হলো, তাকে বন্ধুত্বের মতো বিশ্বাস করে। বাকি 3 ভাইকেও বিশ্বাস করে। আর কেউ যাকে সে ভরসা করে, মস্তিষ্কের নিউরনগুলো যেন হঠাৎ করেই ছিঁড়ে যাওয়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তেই বাঁশির সুর আসলো। ঝিলমিল এবং আজমত শুনতে পেল। আজমত বলল, কেউ বাঁশি বাজাচ্ছে, সুরটা সুন্দর। ঝিলমিল তার রেস্টেনে বলল, মনে হচ্ছে নতুন কিছুর আগমন। ফারদিনা আকস্মিক হকচকিয়ে বলল, কোথা থেকে সুরটি আসছে? আমি তো শুনতে পাচ্ছি না। ঢং করিস না, তুই যা সুর শোনালেই অপেক্ষা করতেছিস তারই সুর। আবার মিথ্যা বলিস? ঝিলমিল বলল, সত্যি বলছি, আমি কিছুই শুনতে পাচ্ছি না।